9ই আগস্ট 2024 সকাল 7:30। একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন, চোখ রক্ত ঝরছিল, তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ, মেয়েটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ, তার প্রাইভেট পার্টস দিয়েও রক্ত ঝরছিল। আর এই মেয়েটা কে ছিল জানেন? সে ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট, একজন জুনিয়র ডাক্তার, যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি, সেই ডাক্তার। আর এটুকু শুনে একজন গন্ডমূর্খ বলতে পারবে যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আত্মহত্যা তো নয়, কারণ যে অবস্থায় মেয়েটির মৃতদেহ ছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার উপর অমানবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল। কিন্তু যখন হাসপাতালের পক্ষ থেকে মেয়েটির বাড়ির লোককে এই বিষয়ে বলা হয়, তখন বলা হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এমনকি এমনটাও দাবি করা হয় যে পুলিশও শুরুর দিকে এটাকে আত্মহত্যার ঘটনা হিসাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কেন? পুলিশ কেন শুরুতে তদন্তের দিকে এত উদাসীন ছিল? কিভাবে মেয়েটির মৃত্যু হলো, আর কে সেই অপরাধী? সাথে 9 আগস্টের গভীর রাত, যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন, তখন আমাদেরই এক বোন, এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিলেন, নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিলেন। তিনি প্রতিদিন লড়াই করেন, তবে সেটা রোগীর জীবন বাঁচাতে। কিন্তু আজকের লড়াইটা ছিল তার নিজের। সে আপ্রাণ চেষ্টা করেছিল নিজেকে বাঁচাতে, কিন্তু পারেনি। হিংস্র জন্তুর শিকার হয়েছিল সে। তো চলুন আজ এক হেরে যাওয়া নারীর কথা বলবো, যে চোখে স্বপ্ন দেখেছিল মানুষকে সেবা করার। কলকাতার নামকরা হাসপাতাল আর.জি. কর, সেখানে 31 বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া। এখানে আমি তার আসল নাম বলবো না বা তার ছবিও দেখাবো না। আমি অনেককে দেখেছি ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অভয়ার ছবি সহ পোস্ট করতে। দেখুন, একজন রেপ ভিকটিমের ছবি এবং তার আইডেন্টিটি পাবলিশ করা সেকশন 228A আইপিসিতে ইল্লিগাল, এবং এটা একটা ক্রাইম। তো বৃহস্পতিবার তার 36 ঘন্টার ডিউটির পর রাত 12টায় অভয়া আর.জি. কর মেডিকেল হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে যান। এখানে তার সাথে তার বন্ধুরা ছিলেন, যাদের হাসপাতালে সেদিন নাইট ডিউটি ছিল। রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করেন, আর এরপর বেশ কিছুক্ষণ তারা আড্ডা দেন। অলিম্পিকে নীরাজ চোপড়ার খেলাও তারা দেখেন। এরপর রাত 3টের দিকে তিনি ঘুমিয়ে পড়েন, আর পরদিন সকাল 7:30টার দিকে একটা নীল ম্যাট্রেসের উপর অভয়ার মৃতদেহ পাওয়া যায়। আর প্রাথমিক তদন্তে এটা মনে করা হচ্ছে যে ভোর রাত 3টে থেকে সকাল 6টার মধ্যেই তার মৃত্যু হয়েছিল। তবে শুরুর দিকে কিন্তু পুলিশ তদন্তে একদমই জোর দেয়নি। আর তখন শুরু হয় বাকি ছাত্রছাত্রীদের বিক্ষোভ। সারা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে আন্দোলন শুরু হয়, আর শেষে এক প্রকার তড়িঘড়ি করে কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করে। একজন ম্যাজিস্ট্রেট এবং অভয়ার মা এবং তার দুজন ব্যাচমেটের সামনে অভয়ার মৃতদেহের পোস্টমর্টেম করা হয়, আর পুরো পোস্টমর্টেমটাকে রেকর্ড করা হয়। আর এখান থেকে উঠে আসে সমস্ত শকিং ইনফরমেশন। অভয়ার গলার হাড় ভাঙা ছিল, মানে তাকে গলা টিপে শ্বাস বন্ধ করে হত্যা করা হয়েছিল। তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে, তার প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন ছিল, চোখে, ঠোঁটে, মুখে সব জায়গায় আঁচড় এবং আঘাতের দাগ ছিল, তার গোড়ালি ভাঙা ছিল। আর এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে মৃত্যুর আগে এবং পরে তাকে ধর্ষণ করা হয়েছিল। আর এই পর্যায়ে দাঁড়িয়ে তখন পর্যন্ত জানা যায়নি যে এই কাজটা কে করেছে, ঠিক কি হয়েছে। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যায় ভিকটিম ব্লেমিং এবং নিজেদের দায় ঝাড়ার পর্ব। আর.জি. কর মেডিকেল হাসপাতাল কলেজের প্রিন্সিপাল বলেন, মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি। মানে এক প্রকার বলতে চেয়েছেন যে অভয়া যে মারা গেছে এটা তার দোষ। সে গিয়েছিল বলেই তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে মারা হয়েছে। এখানে খুনির কোনো দোষ নেই। আর আপনাদের বলে দেই, ঠিক এই ভয়ে দেশ জুড়ে হয়ে যাওয়া প্রতিদিন হাজার হাজার ধর্ষণের কোনো রিপোর্ট হয় না, কারণ ভিকটিমরা ভয় পায় যে শেষে হয়তো তাকেই দোষ দেওয়া হবে, আর বলা হবে এটা তো তোর জন্যই হয়েছে। আর এই সন্দীপ ঘোষ মানে কলেজের প্রিন্সিপালকে এর আগেও দুবার দুর্নীতির জন্য আর.জি. কর হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছিল। ইভেন গত বছর র্যাগিং এর ঘটনার সাথেও এনার যুক্ত থাকার কথা উঠেছিল। হাসপাতালের ফান্ডে গরমিল, ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধের রিসার্চ আটকে রাখা, এরকম আরো বহু ঘটনা রয়েছে। তবে তার বিরুদ্ধে যখনই কোনো স্টুডেন্ট কথা বলে, তিনি তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বা সিনিয়রদের দিয়ে সেই স্টুডেন্টের উপর চাপ সৃষ্টি করেন। না, এটা আমি নিজের মন গড়া কথা বলছি না। এই সমস্ত কিছু নিউজ মিডিয়ায় পাবলিশ হয়েছে এবং সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এই নিউজগুলো পড়লে আরো অনেক কিছু জানতে পারবেন। তো এবার শুরু হয় তদন্তের নেক্সট স্টেপ। প্রশ্ন ওঠে যে অভয়া সেদিন কেন ওই সেমিনার রুমে গিয়েছিল। আর তদন্তে জানা যায় শুধুমাত্র সেদিন নয়, নাইট ডিউটিতে থাকা বেশিরভাগ জুনিয়র ডাক্তাররাই ওই রুমে যেতেন রেস্ট নিতে। কারণ যে ডাক্তাররা দিন রাত রোগীদের সেবায় ব্যস্ত থাকেন, তাদের বিশ্রামের জন্য, রেস্টের জন্য এত বড় হাসপাতালে কোনো পর্যাপ্ত রুম নেই। সেমিনার রুমে এসি আছে, তাই এখানে তারা রেস্ট নেন। আর এরবার শুরু হয় খুনিকে খোঁজার পালা। সেমিনার রুমে কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না, ক্যামেরা ছিল বাইরে করিডরে। আর সেই সিসিটিভি ফুটেজেই রাত 3টে থেকে 6টার মধ্যে মোট 4 জনকে দেখা গেছে। এই 4 জনকে জেরা করা হয়। 3 জন জানায় যে তারা রোগীর পরিবারের লোক, আর তাদের যুক্তি হিসাবে তাদের উপর কোনো সন্দেহ ছিল না। কিন্তু একজন, তার কাছে কোনো প্রশ্নের সঠিক উত্তর ছিল না। তার নাম হলো সঞ্জয় রায়। ভোর 4টের দিকে সেমিনার রুমে সে ঢোকে, আর 4:45 সেমিনার রুম থেকে বেরিয়ে আসে। সে যখন ভেতরে ঢুকেছিল তার গলায় একটা ব্লুটুথ হেডফোন ছিল, কিন্তু সে যখন বেরিয়ে আসে তখন তার কাছে সেই হেডফোনটা ছিল না। আর সেই হেডফোনটা পাওয়া গেছে অভয়ার মৃতদেহ যেখানে পড়েছিল সেখানে। আর এখান থেকেই পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হলো সেই ব্যক্তি যে এই ধর্ষণ এবং খুন করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সঞ্জয় রায় কে?
এই সঞ্জয় রায় হলেন কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার। 2019 সালে সিভিক ভলেন্টিয়ার তিনি চাকরি পান। এবার আপনার মনে একটা প্রশ্ন আসবে যে সিভিক ভলেন্টিয়ারের কাজ তো ট্রাফিক সামলানো আর পুলিশের কাজে টুকটাক হেল্প করা, তাহলে সে অত রাতে আরজিকর হাসপাতালে কি করছিল, সে ঢুকলোই বা কি করে? তো 2019 সালে সঞ্জয় রায় চাকরি হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। কিন্তু সেখানে জয়েন করলেও একদিনও তিনি সেখানে ডিউটি করেননি। উল্টে নেতা মন্ত্রী বলুন বা পুলিশের উপরের মহলের ক্ষমতায় সে ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আর এখান থেকেই আরজিকর হাসপাতালে মাঝে মাঝে তার আসা যাওয়া ছিল, বিভিন্ন রোগীকে সে অ্যাডমিট করাতো। আর এই কারণেই হাসপাতালের সমস্ত কিছু তার জানা ছিল, এমনকি কোথায় কি আছে, কোন রুমে কে কখন থাকে, সে সব জানতো। আর রাতের বেলায় বলুন বা দিনের বেলায় সে নিজের প্রভাব খাটিয়ে যখন তখন সেখানে আসা যাওয়া করতো। আর এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হলেও এর হাব ভাব ছিল কলকাতা পুলিশের কোনো বড় অফিসারের মতো। এলাকার লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া, মহিলা পুলিশদের সাথে অশালীন আচরণ করা, এছাড়া সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়ন ব্যারাকে থাকা, 5টা বিয়ে করা, মোবাইলে অশ্লীল ভিডিও, এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে। তবে কলকাতা পুলিশ বলছে যে এই লোকটা অলরেডি তার দোষ স্বীকার করে নিয়েছে আর শিয়ালদা হাইকোর্ট তাকে 14 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে। এবার এই পর্যন্ত শুনলে মনে হবে বাহ, দোষী তো ধরা পড়েই গেল, তাহলে আবার কি, এবার তাকে দ্রুত শাস্তি দিলেই হয়। এবং অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন যে তারাই দোষীর ফাঁসির আবেদন করবে। কিন্তু যখনই আপনি ঘটনাগুলো ডিটেলসে যাবেন তখন আপনার মনে প্রশ্ন আসবে। মাত্র 45 মিনিট, এই 45 মিনিটের মধ্যে সেমিনার রুমে যাওয়া, সেখানে কি ধর্ষণ করা, তাকে গলা টিপে হত্যা করা, আবার বহাল তবিয়তে সেখান থেকে বেরিয়ে আসা। এবার নিউজ মিডিয়া সঞ্জয় রায়ের যে চেহারা দেখা গেছে তাতে একটা প্রশ্ন আসে যে সঞ্জয় রায়ের একার পক্ষে কি এটা আদৌ করা সম্ভব? উল্টেই ঘটনার সময় সঞ্জয় নেশায় ছিল। আর তখনই উঠে আসে আর একটা শকিং নিউজ, সেটা হলো যে ডাক্তাররা এই পুরো ঘটনার বিরুদ্ধে প্রোটেস্ট করছেন তাদের দাবি যে ওখানে একজন নয় বরং দুজনের সিমেন্ট পাওয়া গেছে। এবার স্বাভাবিকভাবেই একজন মানুষের তো দুরকম সিমেন্ট হয় না, তার মানে সেখানে সঞ্জয় রায় ছাড়াও আরও কেউ একজন ছিল। কিন্তু পুলিশের তদন্তে এখনো পর্যন্ত দ্বিতীয় কারোর নাম সামনে আসেনি। ইভেন পুলিশের তদন্ত নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে যে কেন শুরুতে এটাকে আত্মহত্যা। বলছি সোমা মুখার্জি, এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো,
সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে এই হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয়। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, গলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো।